সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আশা করি অনেক ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। আজকে আমাদের এটা হচ্ছে লাইফ সায়েন্সের একটা ডিটেল ডিসকাশন ক্লাস, যেটা প্রত্যেকটা প্রিপারেশনের আগে, পরীক্ষার আগে আমাদের করা দরকার। তো তার জন্যই আমাদের আজকের ক্লাসটার আয়োজন করা। বেসিক্যালি এখানে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরাও আছে। তো আমি ভাবলাম, যদি বাংলার 23 জেলা থেকে আমাদের বিভিন্ন ছাত্রছাত্রীরা অনেকেই কিন্তু ক্লাস দেখে, আমাদের চ্যানেলকে ফলো করে। তো দা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলকে ঘিরে অনেক স্টুডেন্ট আছে যারা ইকোনমিক্যাল কন্ডিশনের কারণে হোক বা যে কারণেই হোক, তারা অনেক সময় ফ্রি ক্লাস দেখে, তারা পেইড ক্লাস নিতে পারে না। তো তাদের জন্যই আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমি ভাবলাম কি, তারাও যদি এই পেইড ক্লাসের সঙ্গে এই ক্লাসটা করতে পারে, তাহলে কি হবে, তাহলে কিন্তু তাদেরও একটা লাস্ট মুহূর্তের প্রিপারেশনটা অনেকটাই মজবুত হবে বলে মনে করছি। তো সেই জায়গায় আজকের ক্লাসটা আমাদের লাইভ হচ্ছে গুগল মিটে। 23 জেলা থেকে স্টুডেন্টরা এখানে আছে। তোমরা প্রত্যেকে অবশ্যই প্রত্যেকেই তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে, এবং আই থিঙ্ক তোমাদের মনের যে প্রশ্নগুলো, যে জায়গাগুলো প্রবলেম হচ্ছে অবভিয়াসলি লাইফ সায়েন্সকে কেন্দ্র করে, তোমরা সেগুলো নোট করে রাখো, এবং আই থিঙ্ক রেখেছো। সেইগুলো একে একে প্রশ্ন করবে, এবং একটা প্রত্যেকে যখন অপরজন যখন বলবে, প্রত্যেকে তোমরা সেটাকে শুনবে, তাকে বলার সুযোগ দেবে। তারপর ম্যাম কিন্তু প্রত্যেকের নাম ধরে ধরে সেইভাবে প্রত্যেককে সুযোগ দেওয়া হবে। তো এইভাবে ক্লাসটা করতে থাকো। উইশ ইউ অল দ্য বেস্ট। ম্যাম আসুন। এবং আমিও পাশে আছি, কোনো সমস্যা হলে তোমরা আমাকেও কিন্তু আস্ক করতে পারো। আচ্ছা, কেউ কমেন্টে কিন্তু কোনো রকম একে অপরকে চ্যাট করবে না, ওকে? ডিসিপ্লিন মেনটেন করে প্রত্যেকে ক্লাসটা শেষ পর্যন্ত করবে। ওকে, সো ফার্স্ট কোশ্চেন, কেউ একজন তোমরা হ্যান্ড রেজ করে বলো যে ফার্স্ট কোশ্চেনটা আমরা কোথা থেকে শুরু করবো আজকের এই টপিকটা। এবং আই থিঙ্ক এই ক্লাসটা যারা ইউটিউবে দেখছো, তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। তোমরা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবে, আর প্রত্যেকে একটু কমেন্ট করে জানাবে। তো বলো, কেউ একজন হ্যান্ড রেজ করো। গোলমিটটা ঢোকো তো। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছ? কোথা থেকে শুরু করলে ভালো হয়, কেউ একজন বলো। এটা হচ্ছে একটা ডিটেল ডিসকাশন ক্লাস অন লাইফ সায়েন্স। আচ্ছা ম্যাম, বলুন কোন কোন চ্যাপ্টারগুলো আমরা যদি প্রথমে আসি। যে অনেকে বলছে যে আমাদের প্রিপারেশনটা তেমন লেভেলের নেই, আমরা কোন জায়গা থেকে জয়েন করব, ঠিক আছে? আচ্ছা, সেই ভালো। চলো আমি চ্যাপ্টার এবং চ্যাপ্টারের সাথে একদম যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সবটাই বলে দিচ্ছি। হ্যাঁ। তোমরা আশা করা যায় খাতা পেন নিয়ে রেডি আছো। হুম। ইন কল মেসেজ করতে পারো, এবং তোমরা একটু ভয়েস মেসেজটা অন করে বলবে, ওকে? আচ্ছা, সাথী হালদার, সাথী তুমি কোন জেলা থেকে ক্লাস করছো তুমি একটু বলবে, নিজের নাম দেবে, ডিস্ট্রিক্ট দেবে, এবং তোমার প্রশ্নটা তুমি বলবে। বলো, প্রথমে সাথী শুরু করো। স্যার, আমি মুর্শিদাবাদ জেলা থেকে ক্লাসটা করছি। আর স্যার, বোন থেকে অনেকগুলো প্রশ্ন থাকে যেগুলো স্যার গুলিয়ে যায়, সেই জন্য স্যার আমি বলছিলাম যে হাড় থেকে যদি প্রশ্নগুলো করা হয়, আর হ্যাঁ। ওই প্রশ্নগুলো বেশিরভাগই কনফিউজিং থাকে, সেই জন্য স্যার আমার ওইটাই বেশি ডাউট আছে, সেই জন্য আমি স্যার বললাম ওইটা। আচ্ছা, তার মানে সাথে তুমি বলতে চাইছো যে মানব শরীরের যে 206টা হাড় রয়েছে, সেই হাড়গুলো সম্পর্কে অনেক সময় প্রশ্ন আসে, আমরাও জানি। তো সেই জায়গাটা থেকে তুমি একটু কভার করতে পারলে তোমার সুবিধা হয়, রাইট? হ্যাঁ স্যার, একদম। আচ্ছা, এখান থেকে সব থেকে প্রথম যে প্রশ্নটা আসে, যে মানব শরীরে সব থেকে বড় হাড়ের নাম কি, কেউ বলতে পারবে? হ্যাঁ স্যার, এটা ফিমার হবে। ফিমার হবে। কোথায় থাকে?
আমার স্যার পায়ে। পায়ে আসে। মনে করো তুমি চেয়ারে বসে আছো এই দয়ের মতো আকৃতিতে, আমরা এরমভাবে বসে থাকি না? এটা যদি আমাদের মাথা হয় তো আমাদের বডি থাকে এইটা, এটা আমাদের কোমর থেকে এই পায়ের লম্বা হাড়টা, এটা আবার বাকিটা, এরকম হয় তো? আমার স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। তো এই যে কোমর থেকে এই হাঁটু পর্যন্ত এই যে হাড়টা, এইটার নাম ওটাই হচ্ছে ফিমার। ফিমার, যেটা হচ্ছে মানব শরীরের সব থেকে বড় হাড়। তাহলে সব থেকে বড় হাড়ের নাম কি? ফিমার। যারা জানো না তারা লিখে নাও। যদি বলা হয় সব থেকে ছোট হাড়ের নাম কি, কি বলবে? স্টেপিস। স্টেপিস। এটা কোথায় থাকে? কানে। 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 আচ্ছা, যদি তোমাদেরকে বলা হয় এই হাড় থেকে যে প্রশ্ন উত্তরগুলো থাকে ম্যাম, ওই জয়েন্ট বা হিঞ্জ যেগুলো, আচ্ছা আচ্ছা, ওই প্রশ্নগুলো একটু বলুন। ঠিক আছে। তাহলে স্টেপিস কোথায় থাকে আমরা জানলাম। ফিমার থাকে কোথায়? হাঁটুতে, তাই তো? আর স্টেপিস? কানে। স্টেপিস থাকে কানে। আচ্ছা, প্রত্যেকের যে সমস্যাগুলো আছে চ্যাটে লিখতে থাকো, ঠিক আছে? এবং একজনের শেষ হলে আরেকজন বলবে। যেহেতু আমরা ক্লাসটা তো বেশি লম্বা করতে পারবো না, 1 ঘন্টার একটা সেশন রাখবো, অনেকের পরীক্ষা আছে আমাকে জানিয়েছে। তো এর মধ্যে আমি চাইছি ক্লাসটা প্রোডাক্টিভ হোক, কম সময়ের মধ্যে যেন ফ্রুটফুল হয় আমাদের এই সেশনটা, ঠিক আছে? এর মধ্যে পড়াশোনার পার্টটা যেন বেশি থাকে। তো বলো ম্যাম, এখান থেকে কোন কোন জায়গাগুলো আসে আপনি একটু বলে দিন। আচ্ছা, তোমাদের যেটা আসে সেটা হচ্ছে ওই কবজা সন্ধি বা হিঞ্জ সন্ধি, আর বল আর সকেট, ঠিক আছে? এবার কাকে বলে কখনোই আসবে না। তোমাদের ধরো উদাহরণ দেবে, দিয়ে বললো কনুই সন্ধি বা হাঁটু সন্ধি, এটা কিসের মধ্যে পড়ে? কবজার মধ্যে পড়ে না, বল ও সকেটের মধ্যে পড়ে না, উভয়ের মধ্যে পড়ে না, কোনোটাই নয়। তা অ্যান্সার হবে তোমাদের কবজা সন্ধি। তোমরা এখান থেকে যেটা পড়বে কাকে বলে কখনোই পড়ে যাবে না, বা ব্যাপারটা কি আর এখন পড়ার মতো সময়ও নেই, তোমরা উদাহরণ পড়বে। মানে কবজা সন্ধির মধ্যে পড়ছে কনুই সন্ধি, হাঁটি সন্ধি হয়ে গেল, আর বল আর সকেটের মধ্যে পড়ছে কোমর আর কাঁধ। আর আরেকজন যে বললে বোন, সে বোনগুলো আমি বলে দিচ্ছি যে বোনগুলো দরকার। কবজার সঙ্গে ধরো একটু ঘুরিয়ে প্রশ্ন করলো যে কবজার মধ্যে কোনোই এলো না, কোয়েশ্চেনটা এলো হিউমেরাস পড়বে না, রেডিয়াস, না স্ক্যাপুলা পড়বে, না অ্যাসিটাবুলাম পড়বে, এইগুলো পড়বে। তাহলে হবে রেডিয়াস, আলনা। তুমি যে বোনগুলোর কথা বলছিলে, রেডিয়াস, আলনা, ফিমার, টিবিয়া, ফিবুলা, এগুলো সবকটাই কবজা সন্ধির মধ্যে পড়বে। মানে এখান শুনতে থেকে, পেরেছো? হুম। হ্যাঁ শুনতে পাচ্ছ তোমরা সবাই? যে হ্যাঁ, কোয়েশ্চেনটা করেছিলে বোন, তাকে বলছি যে বোনগুলো পড়বে বলছিলে, গুলিয়ে যাচ্ছে, সেটার সাথে একসাথে আমি দুটো অ্যান্সার দিয়ে দিলাম যে কোন বোনগুলো পড়বে এবং সেগুলো কী কাজের। হিউমেরাস, রেডিয়াস, আনলা, ফিমার, টিবিয়া, ফিবুলা, এভাবে পড়বে। এগুলো সব কবজা সন্ধির মধ্যে পড়ছে, একসাথে দুটো হয়ে গেল। নয় বলবে কোনুই হাঁটু, আর নয় তো বলবে বোনগুলোর নাম। আর যদি বল সকেট বলে তাহলে কোমর বা কাঁধ বলবে, কিংবা সেখানকার মধ্যে যেগুলো পড়ে শনিচরে অ্যাক্সিটাবুলাম গোলকের মধ্যে যেটা স্ক্যাপুলা, এই দুটো পড়বে। বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, আচ্ছা, যার এখান থেকে ছিল তার ক্লিয়ার। আচ্ছা, পলাশ বর্মন বলছো স্যার হৃৎপিণ্ড থেকে টপিকটা আলোচনা করো। পলাশ, মাইক আনমিউট করো। হ্যাঁ স্যার বলুন। আমরা আজকে আলোচনা করব হার্ট, তাই তো? এই হার্ট নিয়ে আমরা আলোচনা করব। তো পলাশ শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার পাচ্ছি। আচ্ছা, তুমি তোমার মেবি গার্জিয়ানের ফোন থেকে জয়েন হয়েছো, রাইট? হ্যাঁ। ওকে। তো তোমার নাম কি আর তুমি কোন জেলা থেকে বলছো? প্রিয়াঙ্কা বর্মন, দক্ষিণ দিনাজপুর। প্রিয়াঙ্কা বর্মন, দক্ষিণ দিনাজপুর। প্রিয়াঙ্কা, হার্ট থেকে যে প্রশ্নটা আসে, প্রথম আমাদেরকে জানতে হবে যে হার্টের সঙ্গে আমাদের যে ব্লাড সার্কুলেশন সিস্টেম, এই জিনিসটা কিন্তু অঙ্গাঙ্গিকভাবে জড়িত। যেমন তরকারির সঙ্গে লবণ জড়িত, হার্টের সঙ্গে ব্লাড সার্কুলেশন সিস্টেম ঠিক সেরকমভাবেই জড়িত। তো হার্টে আসার আগে আমরা একটু এই বিষয়টা জানব, ঠিক আছে? হার্ট থেকে যদি আমি ম্যাম বলতে বলি, যদি বলি যে 5টা ইম্পর্টেন্ট জিনিস, আপনি কি বলবেন? হ্যাঁ, 5টা ইম্পর্টেন্ট আমাদের প্রথমেই বলবো। সেটা হচ্ছে এই যে রক্তটা ঠিক কোন অলিন্দ থেকে কোন নিলয় বা কোন ধমনী থেকে কোথায় যাচ্ছে সেটা শুদ্ধ পরপর। রক্ত বা বিশুদ্ধ হ্যাঁ, রক্ত? মানে তোমাকে কিন্তু এগুলো
পরপর মনে রাখতে হবে, পরপর মনে রাখতে হবে। ধরো যেমন ডান অলিন্দ দিয়ে রক্ত ডান নিলয় হয়ে ডান অলিন্দ, নেক্সট হচ্ছে ডান নিলয়। আচ্ছা, তারপরে ফুসফুস ফুসফুসীয় ধমনী, বাম অলিন্দ বাম নিলয়, মহাধমনী দিয়ে এই যে চক্রটা ঘুরছে এটা কিন্তু পরপর মনে রাখতে হবে। তুমি হঠাৎ করে একটা ডান তোমাদের ধরো দিল, ধরো তোমাদের ক্রমানুসারে সাজাতে বললো, এবার সেখানে দিয়ে দিল ডান অলিন্দ বাম অলিন্দ। তুমি যদি ক্রমানুসারে এটা না পড়ে যাও, দেখবে আমি কিন্তু এটা পেট ব্যাচে তোমাদের সুন্দর করে চক্রটা আঁকিয়ে দিয়েছিলাম। আচ্ছা, আমি এখানে না একটু ক্রমের হেল্পও নিচ্ছি, মানে যাতে এটা দেখানো যায় ভিজুয়ালাইজ করে, তাহলে দেখলেও কিন্তু ওরা অনেকটা বুঝতে পারবে। আর ততক্ষণ আমি একটু বলে দিই যে এই জিনিসটা আসতে পারে তুমি হার্ট থেকে যেটা বলছো। আর হচ্ছে কপাটিকা, এটাও আমি লিখিয়ে দিয়েছিলাম, বলেই দিচ্ছি কোন কপাটিকাগুলো। অর্ধচন্দ্রাকার কপাটিকা, থিবেসিয়াস, তারপর পালমোনারি, তারপর অ্যাওয়ার্টিক কপাটিকা। এই কপাটিকাগুলো এক্সাক্ট কোথায় থাকে? ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বা বাম নিলয়, বাম অলিন্দ বা বাম নিলয়। এই যে কপাটিকা যেটা থাকে, টোটাল 6টা 7টা কপাটিকা থাকে, তার অবস্থানগুলো পড়বে এক তালে। হচ্ছে প্রথমে হচ্ছে চক্রটা পড়বে, এই যে চক্রটা, হ্যাঁ, এই যে লাং থেকে পালমোনারি ভেইন হয়ে লেফট আর্টিয়ামে যাচ্ছে এবং সেখান থেকে হার্টে যাচ্ছে, এবং এখানে একটা তোমাদের কার্পাসেল থাকে, ঠিক আছে, ডাইকসপিড এবং ট্রাইকসপিড, এটা ভালভ বলা হয়। তো সেটা হয়ে আবার এদিক থেকে মানে শুদ্ধ রক্তটা এখান থেকে রাইট আর্টিয়াম থেকে রাইট ভেন্ট্রিকেলে যাচ্ছে। আচ্ছা, নিলয় আর অলিন্দ এই জিনিসটা নিয়ে অনেকের কিন্তু এখানে প্রশ্ন থাকে। মনে রাখবেন, নিলয় অলিন্দ মনে রাখার সময় আমাদের যদি এটা হার্ট হয়, হার্টের কটা প্রকোষ্ঠ থাকে? 4টে না? তো 4টে। এইটা কি উপরে না? এটা উপরে তো, এটা হচ্ছে উপর, আর এইটা হচ্ছে নিচে, তাই তো? তো মনে রাখবেন নিচে সবসময় কি থাকে? নিলয়, ঠিক আছে? নিচে কি থাকে? নিলয়, ঠিক আছে। আর উপরে, এই উপরে সবসময় থাকে অলিন্দ, ঠিক আছে? এটা আর কোনোদিন ভুল হবে না, আই থিঙ্ক। তো এই অলিন্দ, এবার তোমার ডান আর বাম তোমাকে এর মধ্যে কিন্তু ঠিক করে ফেলতে হবে, রাইট? আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, কপাটিকাগুলো পড়বে, তার সাথে আর একটা জিনিস পড়বে যেটা একসাথে, যেটা আমি সেটাও পড়িয়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে মাছেদের কটা থাকে, উভচরের কটা থাকে, সরীসৃপের কটা থাকে, আর স্তন্যপায়ীদের কটা থাকে। এটা বলুন একবার, লিখে নেই তোমরা, খাতা লিখে দাও। মাছেদের হচ্ছে একে তো ভেনাস হৃৎপিণ্ডের কথার মানে হচ্ছে দূষিত রক্ত যায়, আর তার মধ্যে হচ্ছে এদের একটা অলিন্দ একটা নিলয়, একটা অলিন্দ একটা নিলয়, একটা নিলয়। আচ্ছা, উভচরদের ক্ষেত্রে দুটো অলিন্দ একটা নিলয়, একটা অলিন্দ একটা নিলয় নিয়ে এই মাছেদের মাছ হয়ে গেল। উভচর যদি যায়, দুটো অলিন্দ একটা নিলয়, উভচর। উভচরের ক্ষেত্রে হয়ে গেল দুটো অলিন্দ একটা মানে নিলয়, ঠিক এই অনেকটা লাভের মতো এরকম, এরকম দুটো অলিন্দ একটা নিলয়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তারপরে আমরা যাচ্ছি হচ্ছে সরীসৃপ, যাদের দুটো অলিন্দ দুটো নিলয় কিন্তু অসম্পূর্ণভাবে বিভক্ত। দুটো অলিন্দ দুটো নিলয় কিন্তু অসম্পূর্ণ। এই অসম্পূর্ণ কথাটা মনে রাখবে, নইলে কিন্তু সরীসৃপ আর মস্তিষ্ক আর পক্ষীর সাথে এক হয়ে যাবে। দুটো অলিন্দ দুটো নিলয়, তার সাথে অসম্পূর্ণ বিভক্ত, অসম্পূর্ণভাবে বিভক্ত। এদেরও দুটো অলিন্দ এবং দুটো নিলয় থাকে কিন্তু অসম্পূর্ণভাবে বিভক্ত, বুঝতে পেরেছো? পক্ষী আর স্তন্যপায়ী সম্পূর্ণভাবে বিভক্ত, দুটো অলিন্দ দুটো নিলয়। এই যে হাত থেকে এই প্রশ্নটা দেয়, পক্ষী আর স্তন্যপায়ী, হ্যাঁ, এদের আমাদের হচ্ছে সম্পূর্ণভাবে বিভক্ত, দুটো অলিন্দ ও দুটো নিলয়। হ্যাঁ, সম্পূর্ণভাবে বিভক্ত, এটা সম্পূর্ণ। সবাই লিখে নাও, সম্পূর্ণভাবে বিভক্ত, আর এটা হচ্ছে অসম্পূর্ণ। তাহলে এই জায়গা অবধি কি সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ঠিক আছে। আচ্ছা, তো আরেকটা বলে দিই, ডায়াস্টল আর সিস্টল ওইগুলো কিন্তু পড়ে যাবে। হ্যাঁ, ডায়াস্টল সিস্টল আমি বলছি। হ্যাঁ, ওই জায়গাটা পড়ে যাবে। এবার তাহলে এই হৃৎপিণ্ড সম্পর্কে ম্যাম একটু বললেন। এবার আমি এখান থেকে কয়েকটা বিষয় আমি বলছি, প্রত্যেকে নোট করে রাখবে। এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু আমাদের আসে, শুধুমাত্র মানে আমি টোটাল মানে এইগুলো কিন্তু
WBCS লেভেলেও এমন প্রশ্ন আসে, আমি সেই লেভেলে তোমাদেরকে বেসিক ইনফরমেশনগুলো একটু দিয়ে দিচ্ছি, তোমরা প্রত্যেকে একটু খেয়াল করবে। ওকে, আচ্ছা লক্ষ্য করো, এই যে ব্লাড বা ব্লড, এই যে রক্ত, এই রক্ত বেসিক্যালি আমাদের রক্তর মধ্যে বেসিক্যালি আমরা দুটো জিনিসকে বিভক্ত করতে পারি, ঠিক আছে? কি? একটা হচ্ছে প্লাজমা, তোমরা সবাই জানো প্লাজমা। ওকে, এটাকে বলা হয় রক্ত প্লাজমা। এটা রক্তে সর্বাধিক সংখ্যা থাকে, ঠিক আছে? কত পার্সেন্ট থাকে? 60% অ্যাপ্রক্স, ঠিক আছে? আনুমানিক 60% প্লাজমা থাকে। প্রশ্ন আসতে পারে রক্তে প্লাজমা কত পার্সেন্ট থাকে। আর একটা জিনিস কি থাকে, এটা হচ্ছে কর্পাসেল। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো ক্লাস কি তোমাদের ভালো লাগছে? হ্যাঁ স্যার, ভালো লাগছে। হ্যাঁ, হ্যাঁ স্যার। কর্পাসেল, এই কর্পাসেল কত পার্সেন্ট থাকে? 40%, ঠিক আছে? মাথায় রাখবে, এই রক্তটাকে যদি আমরা ছাঁকি, মনে করো 1 লিটার রক্ত তোমার আমার কাছে দেওয়া হলো, সেটাকে আমরা কাপড় দিয়ে ছাঁকবো। ছাঁকলে দেখবে কিছু জিনিস ওই কাপড়ের ওই পাশে চলে যাবে, যে পাত্রের মধ্যে ছেঁকে ফেলবে সেটাই চলে যাবে, সেইগুলো হচ্ছে কর্পাসেল। আর কিছু জিনিস দেখবে চিপচিপা টাইপের, চ্যাটচ্যাটে টাইপের, সেইগুলো দেখবে ওই ছাঁকনির উপরে জমে থাকবে, সেইগুলো হচ্ছে প্লাজমা। তো আশা করি বুঝতে পেরেছো। এইবার আমাদেরকে মাথায় রাখতে হবে, এই কর্পাসেলের মধ্যে আমাদের 3টে জিনিস থাকে, যেখান থেকে প্রতিটা পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। কি কি প্রশ্ন আসে এখান থেকে? এখানে প্রথম যে এলিমেন্টটা থাকে তার নাম হচ্ছে আরবিসি, তোমরা শুনেওছো, কিন্তু চর্চার অভাবে অনেকের মনে নেই। আর একটা থাকে হচ্ছে ডাব্লিউবিসি, আর একটা হচ্ছে প্লেটলেটস। এবার এখান থেকে যে প্রশ্নটা থাকে যে আরবিসি, আরবিসির পুরো কথা কি? রেড ব্লাড কর্পাসেল। তো এই রেড ব্লাড কর্পাসেল আমাদের শরীরে থাকে হচ্ছে 50 লাখ। কত বললাম? 50 লাখ। ছেলেদের ক্ষেত্রে, হ্যাঁ, ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে 45। মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 45। তাহলে 50 লাখ বা 5 মিলিয়ন। ওকে, ইউটিউব সাবস্ক্রাইবারের মতো। তাহলে এই আরবিসির মাত্রা যদি জিজ্ঞাসা করে, মনে রাখবে 50 লাখ। প্রত্যেকে নোট করে রাখুন, অত বড় ক্লাস করে কোনো লাভ হবে না। যদি বলা হয় এই আরবিসির আয়ুষ্কাল কত, প্রশ্ন এসেছে কিন্তু, এটা আসে। তো আরবিসির আয়ুষ্কাল যদি বলা হয়, মনে রাখবে 120 দিন, ঠিক আছে? 120 দিন হচ্ছে আরবিসির আয়ুষ্কাল বা বয়সকাল। এবার আসি ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড কর্পাসেল বা শ্বেত রক্তকণিকা। এই শ্বেত রক্তকণিকা এটা কিন্তু থাকে 10K। 10K মানে কত? 10,000। ওকে, এবং যার বয়সকাল হচ্ছে 4 ডেজ। আর এই যে প্লেটলেটস, এই প্লেটলেটস বা অনুচক্রিকা, এটা থাকে হচ্ছে 2 লাখ বা 2 লাখ থাকে, এবং এর বয়সকাল হচ্ছে 7 ডে। 7 দিন পর্যন্ত এরা রক্তের মধ্যে বাঁচে, আবার নতুন করে তৈরি হয়। শর্টসগুলো দেখো, দেখে তো। হ্যাঁ, তো আই থিঙ্ক এই অবধি প্রত্যেকের লেখা কমপ্লিট। একটু কমেন্ট করে মুখে বলো। আচ্ছা, এবার দেখো আমরা শুধু যে পার্টটাকে নিয়ে আলোচনা করব, যেখান থেকে আরও একটু ভাস্টে যাব, সেটা হচ্ছে আমাদের অনেক পরবর্তী যারা আছো তারা কিন্তু কমেন্ট করে জানাও টপিকগুলো, ম্যাম সেই টপিকগুলো রেডি করবে। তো এবার আমরা জানবো হচ্ছে আরবিসি, এই রেড ব্লাড কর্পাসেল বা লোহিত রক্তকণিকা, এই জিনিসটা নিয়ে, ঠিক আছে? লোহিত রক্তকণিকা নিয়ে আলোচনা করব। এই যে লোহিত রক্তকণিকা মানে রক্ত লাল হয় কিন্তু এই আরবিসির কারণে, এবং এই লোহিত রক্তকণিকার মধ্যে একটা মেজর ফ্যাক্টর থাকে যেটার নাম হচ্ছে হিমোগ্লোবিন। কি বললাম? হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন ফিমেলদের কত থাকে এবং মেলদের কত থাকে, এটা কিন্তু অনেক সময় প্রশ্ন পড়ে। আশা করি বুঝতে পারছো। তো মাথায় রাখবে, এটা মেলদের থাকে হচ্ছে 14 থেকে 15 ডেসিলিটার। কত বললাম? 14 থেকে
15 ডেসিলিটার, ডেসিলিটার রক্তে পার ডেসিলিটার, প্রত্যেক ডেসিলিটার রক্তে 14 থেকে 15 ডেসিলিটার করে থাকে, গ্রাম থাকে, ঠিক আছে। আর ফিমেলদের কত থাকে? 13 গ্রাম। এটা অ্যাপ্রক্সিমেট, মানে ডিপেন্ড করে, মানুষ তো প্রচুর মানুষ, সুতরাং প্রত্যেকের শরীরে ডিপেন্ড করে, এটা একটা গড়। যদি তোমার প্রশ্ন দেয় যে মেয়েদের শরীরে কত থাকে, অপশন যদি 12 থাকে আর এদিকে 15 থাকে, তুমি অবশ্যই তুমি বললে স্যার তো বলেছিল 13, তাহলে মানে 12 হবে না, এরকম না, এটা কিন্তু একটা আনুমানিক, ঠিক আছে, অ্যাভারেজ। মেয়েদের থেকে 13 গ্রাম পার ডেসিলিটার। এই জন্য তুমি বরাবর ঘুষি যদি একই পরিমাণ ঘুষি একটা মেয়ের মুখে মারো আর একটা ছেলের মুখে মারো, দেখবে ছেলেটা ওই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবে, কিন্তু মেয়েটা কিন্তু সেন্সলেস হয়ে পড়ে যেতে পারে, যাবে বলছি না, যেতেও পারে। মানে ব্যাপারটা হচ্ছে এই জন্য, মানে এটা উপরওয়ালার পক্ষ থেকে মেয়েদের শরীরে হিমোগ্লোবিন কম থাকে, এই জন্য সহনশীলতা, তারপরে হচ্ছে যে কোনো জিনিসকে সহ্য করার ক্ষমতা, ধৈর্য সহ্য মেয়েদের মধ্যে বেশি হয়, ঠিক আছে। তো এই হচ্ছে হিমোগ্লোবিন, যেটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। এখান থেকে প্রশ্ন আসে যে এই যে হিমোগ্লোবিন, এই যে মানব শরীরে অক্সিজেন, এই যে ফুসফুস, ফুসফুসের মধ্যে থেকে আমাদের কি আসছে, আমাদের এটা হচ্ছে আমাদের এয়ার ট্যাঙ্ক, এই ফুসফুসটা, ঠিক আছে। তো এই ফুসফুস থেকে যখন বায়ু আমাদের নাসার অন্ধ্র থেকে ফুসফুসের মধ্যে ঢুকছে, তো এই ফুসফুসের মধ্যে থেকে এই যে হিমোগ্লোবিন, সে ফুসফুসের থেকে অক্সিজেন নিচ্ছে, O2 নিচ্ছে, নিয়ে বলছে ফুসফুস হিমোগ্লোবিনকে বলছে যা তুই চলে যা শরীরের কোনায় কোনায় গিয়ে সমস্ত কোষগুলোকে অক্সিজেন দিয়ায়। তো তখন কি করছে হিমোগ্লোবিন, এই অক্সিজেনকে বয়ে নিয়ে গিয়ে সমস্ত কোষগুলোয় নিয়ে যাচ্ছে। দেখবে বাড়িতে অনেকের এই কোমরে বা বিভিন্ন নার্ভ চেপে যায়, তাই না? এই কোমরের রিডের কারণে অনেক নার্ভ চেপে যায়, চেপে যাওয়ার কারণে সেখান থেকে বাকি পার্টটুকু পায়ের দিকে অবশ হয়ে যায়। এই অবশ হওয়ার কারণ কি, কেন অবশ হয়? কারণ হিমোগ্লোবিন কিন্তু ওই রক্তের আরবিসির মধ্যে থাকে, এই আরবিসির মধ্যে হিমোগ্লোবিন তখন ওই অক্সিজেনকে নিয়ে ওই পায়ের দিককার কোষগুলোতে ভালো সার্কুলেট করতে পারে না, যার কারণে ওখানে অক্সিজেনের অভাব দেখা দেয়, ধীরে ধীরে অবশ হওয়া শুরু করে। তো এটাই হচ্ছে মেইন কারণ। তার মানে যদি পরীক্ষায় আসে যে রক্তের মধ্যে কোন উপাদান অক্সিজেনের বাহক হিসাবে কাজ করে, সঠিক উত্তর হবে কিন্তু হিমোগ্লোবিন। এবং যদি বলে যে অক্সিজেনের বাহক নিম্নের কোনটার মধ্যে থাকে, আরবিসি, ডাব্লিউবিসি না প্লেটলেটস, তোমরা আমাকে বলো তো অক্সিজেনের বাহক এই কোনটার মধ্যে থাকে? আরবিসিতে। কেন থাকে? আরবিসি। হিমোগ্লোবিন থাকে বলে। আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে। ভেরি গুড, মনে রাখবে। অনেক সময় লিখে রেখে দাও, যে জিজ্ঞেস করে যে কোলেস্ট্রলের পরিমাণ কত আমাদের শরীরে। সুস্থ ব্যক্তির শরীরে কোলেস্ট্রল, এই কোলেস্ট্রলের পরিমাণ হচ্ছে 200 গ্রাম পার ডেসিলিটার, 200 গ্রাম পার ডেসিলিটার। এই কোলেস্ট্রল যখন হাই হয়ে যায়, কোলেস্ট্রল হচ্ছে একটা চিপচিপে পদার্থ, রক্তের মধ্যে তেল জাতীয় পদার্থ, যেটা দেখবে অনেকের হাই কোলেস্ট্রল থাকে, বাড়িতে অনেকের এরকম প্রবলেম অনেকে ফেস করেছো। দেখবে তাদের চোখের উপরে দেখবে একটা সাদা টিপ মতো একটা চর্বি জমা মতো থাকবে, সেই কারো চোখ দেখলে তুমি বুঝতে পারবে যে এনার শরীরে কোলেস্ট্রল হাই। এই কোলেস্ট্রল বেড়ে গিয়ে আমাদের যে ভেইন বা আর্টারিগুলো আছে তার মধ্যে কি করে, ওর গায়ে একটা চর্বি যুক্ত করে। তুমি কখনো বাজার থেকে দেখবে মুরগির মাংস কিনে আনার পরে যদি কোনো চুপড়ির মধ্যে দিয়ে সেটাকে ধোয়ার পরে যদি মাংসটা আর একটা থালায় ঢেলে নাও, দেখবে ওই চুপড়ির গায়ে বা ওই বাসনের গায়ে একটা তেল জাতীয় পদার্থ লেগে থাকে। এটাই কিন্তু চর্বি বা কোলেস্ট্রল। যে কোলেস্ট্রল আমাদের রক্তের মাধ্যমে যদি বেড়ে যায়, আমাদের হার্ট বা আর্টারির মধ্যে এটা একটা লেয়ার তৈরি করে। দীর্ঘদিন ধরে এই লেয়ার তৈরি করতে করতে এই যদি আমাদের ভেইন হয়, এর মধ্যে এর গায়ে একটা এরকম লেয়ার বসাতে থাকে, থাকতে থাকতে এইটা প্রথমে এরম অবস্থায় থাকে, তারপর আরও এরম ছোটো করে করতে করতে এইটা একেবারে ছোট হয়ে যায়, কিছু কিছু জায়গা থাকে একদম ছোট হয়ে যায়, যার ফলে হার্টে এখানে ব্লকেজ তৈরি হয়, ব্লাড পাস করে না, যার কারণে হার্ট অ্যাটাক দেখা যায়। তখনই এই যে হার্ট সার্জারি বলে, ব্লকেজ সার্জারি বলে, এগুলো অনেক ভাস্ট ব্যাপার। এরকম একটা তারের জালিকা থাকে, এই তারের জালিকাটা
ডক্টররা এর মধ্যে দিয়ে পাস করে তারটা দিয়ে এখানে একটা কৃত্রিম জায়গা তৈরি করে রেখে দেয়, যার ফলে ওটা যেন মানে শিরাটা চেপে যেতে না পারে। এইভাবে ব্লকেজ অপারেশন করা হয়। তো আশা করি আমরা অনেক গভীরে চলে যাচ্ছি, এত জিনিস পড়বে না, বুঝতে পেরেছো? তাহলে আমাদের এখান থেকে মুদ্রা কথা হচ্ছে কোলেস্টেরলের মাত্রাটা জানা। আশা করি বুঝতে পেরেছো। প্রশ্ন আসতে পারে যে মানব শরীরের ব্লাড ব্যাংক কাকে বলা হয়, বলো বলো বলো। জল দাও। ব্লাড ব্যাংক কাকে বলা হয় কেউ কি জানো? না জানলে বলে দাও যে জানি না, তারপরে আমি বলে দিচ্ছি, টাইম ওয়েস্ট করা যাবে না। জানো কি? স্যার বলে দেন। হ্যাঁ, মানব শরীরের ব্লাড ব্যাংক বলা হয় স্প্লিন বা প্লিহাকে। বুঝলে, লিখে নাও, মানব শরীরের ব্লাড ব্যাংক বলা হয় স্প্লিন বা প্লিহাকে। যদি বলা হয় কোষের শক্তিঘর কাকে বলা হয়, সবাই জানো, খুবই কমন, এবং এই কমনগুলোই কিন্তু পরীক্ষায় আসে। কোষের শক্তিঘর, মাইটোকন্ড্রিয়া। আচ্ছা। কোষের রান্নাঘর, ক্লোরোপ্লাস্ট। আচ্ছা। আচ্ছা বলো তো, দেহের সব থেকে বড় লসিকা গ্রন্থি কোনটা? প্লীহা। গুড গুড। হ্যাঁ। এবার প্রশ্ন ধরতে থাকেন। আচ্ছা ধরো দেহে বললো যে দেহের বাইরের দিক থেকে সব থেকে বড় অঙ্গ কোনটা, বহিরাগত দিক থেকে বড় ত্বক। অঙ্গ। ত্বক। ত্বক। হ্যাঁ, আর যদি বলে ভেতরের দিক থেকে সব থেকে বড়? প্লীহা। না না প্লিহা নয়, যকৃৎ। গুড, যকৃৎ, যকৃৎ যকৃৎ। যকৃৎ। গুড। আচ্ছা সুইসাইডাল থলি বা আত্মঘাতী থলি কোনটা? লাইসোজোম। ভেরি গুড, ভেরি গুড। আমি খুবই খুশি হচ্ছি তোমরা এভাবে উত্তর দিচ্ছ। আচ্ছা, রক্ত থেকে যখন রক্তটা ধরেছি আমরা, এখানে একটা জিনিস আমরা বলে যাই, পিএইচ জিজ্ঞাসা করে, ঠিক আছে? ব্লাডের পিএইচ কত বলো? 7। আচ্ছা, যদি ইউরিন বা মূত্রর বলে? 6। একদম। মনে রাখবে এই পিএইচ এর মাত্রা যত উপরের দিকে ওঠে তত হয় ক্ষার, ঠিক আছে? আর যত নিচের দিকে থাকে তত হয় অ্যাসিডিক। হ্যাঁ, অ্যাসিড। আর এই মিডিল যে বরাবর যদি থাকে সেটা হচ্ছে প্রশম বলে। প্রশম, ঠিক আছে? যেমন প্রশমের উদাহরণ কি? জল। তাও সব জল না, খাওয়ার জল, বুঝলে? সমুদ্রেরও তো ওটাও তো জল, কি ওটা কি প্রশম? প্রশম নয়, ক্ষারীয়। ওটার মধ্যে ক্ষারীয়। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। যদি বলা হয় ছেলেদের শরীরে রক্ত কতটা থাকে বলো? হ্যাঁ, 5 লিটার অ্যাপ্রক্সিমেট। আর মেয়েদের শরীরে রক্ত কতটা থাকে? সরি, আমি একটু ভুল বললাম, ছেলেদের শরীরে থাকে 5.5 লিটার, 5.5 লিটারের মতো, ঠিক আছে? 500 মতো বেশি থাকে। ওই 10 টাকার জলের বোতল কিনুন না, যতটা দেয় অতটা মানে জল, অতটা রক্ত ছেলেদের শরীরে বেশি থাকে। আর মেয়েদের শরীরে থাকে 5 লিটার, ঠিক আছে? এবং এই 5 লিটার রক্তকেই এই হৃৎপিণ্ড বা হার্টের মাধ্যমে মিনিটে 72 বার হার্টটা পাম্প করার মাধ্যমে সমস্ত এই 5 লিটার রক্ত হার্টের মাধ্যম দিয়ে পাস হয়। এবং এই যে মাত্রায় হার্ট থেকে সমস্ত শরীরে রক্তটা ছড়িয়ে পড়ে, ঠিক আছে? দাঁড়াও, এই দেখাচ্ছি, দেখো এই জায়গাটায় হচ্ছে, যদি আমি দেখি হিউ এখান থেকে দেখতে পাচ্ছ, যদি আমি একটা যে কোনো দিল কলিজা দেখা যাচ্ছে এরকম একটা ছবি বার করি, এই যে দেখতে পাচ্ছ, হ্যালো, হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। এই যে হার্টটা এখানে আছে দেখতে পাচ্ছ তো, এই হার্টের মাধ্যমে ব্লাডগুলোকে বাইরের দিকে ছড়িয়ে দেয়, পাম্প করে। হার্ট তো সবসময় পাম্প করে, তাই না? তো এই পাম্পারের মতো কাজ করে। পাম্পারে যখন অনেকে সাইকেলে যখন আমরা পাম্প দিই, তখন যখন প্রেসার দিই তখন সেটা তো টিউবের মধ্যে পাম্প আকারে যায়, তাই না?
তো হার্ট কিন্তু পাম্প করে। এই হার্টের চারিদিকে যে পর্দা থাকে তাকে কি বলে বলো তো? কোন পর্দা দ্বারা আবৃষ্ট থাকে? ছোটবেলা পড়েছিলে, বলো। পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম, ভেরি গুড, পেরিকার্ডিয়াম। একদম। তো এই যে পেরিকার্ডিয়াম পর্দা দ্বারা আবৃষ্ট থাকে, হার্টের নিচের দিকে মোচার মতো এই অংশটা, এটা কিন্তু মানে তোমাদের বেশি শক্ত হয়ে থাকে আমাদের, ঠিক আছে, বেশি শক্ত হয়ে থাকে। তো এখান থেকে যখন আমাদের এই সারা শরীরে পাম্প করার মাধ্যমে সারা শরীরে এই লাল জালিকাগুলোর মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে, এই যে যাওয়ার যে গতিবেগটা, যাওয়ার যে গতিবেগটা, এই গতিবেগটাকে কি বলা হয় বলো দেখি? যাওয়ার গতিবেগটাকে কি বলা হয়? রক্ত যে প্রেসারে সারা শরীরে ছড়িয়ে পড়ে মিনিটে 72 বার স্পন্দনের মাধ্যমে, সেই যাওয়ার গতিবেগটাকে কি বলা হয় বলতে পারবে? সিস্টোলিক প্রেসার বলা হয়। সিস্টোল। সিস্টোলিক প্রেসার, এই প্রেসারটা থেকে 120, আর সারা শরীর থেকে হাতের আঙুল, ডায়াস্টোলিক। হাতের আঙুল থেকে শরীরে ফিরে সিস্টোলিক আসে, থাকে হচ্ছে 80। শরীর থেকে যেটা যায় সেটা হচ্ছে সিস্টোলিক, এটা হচ্ছে 120, আর যেটা ফিরে আসে এটা হচ্ছে 80, এটাকে বলা হয় ডায়াস্টোলিক। ডায়াস্টোলিক। ডায়াস্টোলিক কত থাকে? 80। বুঝতে পেরেছো? তো এইটাই হচ্ছে একটা মানুষের নর্মাল বিপি, মানে ব্লাড প্রেশার। তাহলে সিস্টোলিক বাই ডায়াস্টোলিক। তাহলে নর্মাল ব্লাড প্রেশার কত তুমি আশা করি বুঝতে পেরেছো? 120 মাইনাস। যদি বলা হয় যে আমাদের শরীরের ব্লাড কিন্তু জমা হয়, অনেকে বলবে পেটে, পেটে কিন্তু জমা হয় না। ও যদি উত্তর দিয়ে দেয় মাথায়, অনেকে বলবে মাথা, মাথা কিন্তু নয়। এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? আমাদের স্প্লিন বা প্লিহার মধ্যে থাকে, ঠিক আছে। আচ্ছা, যদি বলা হয় রক্ত তৈরি হয় কোথায়, কি বলবে? প্লিহা। রক্ত তৈরি হয় কোথায়? তৈরি, উৎপন্ন হয় কোথায়? প্লিহা। না, এটাই ভুল করলে। রক্ত জমা হয়, দেখো আমরা যদি বলি যে ভাত তরকারি রাখা হয় কোথায়? ফ্রিজে, তাই না? ফ্রিজে। কিন্তু ফ্রিজে কি ভাত তরকারি তৈরি হয়? নিশ্চয়ই হয় না। ভাত তরকারিটা কোথায় তৈরি হয়? রান্নাঘরে। সেরকম রক্ত কিন্তু রাখা হয় বা জমা থাকে, বডি রাখে কোথায়? স্প্লিনে, স্প্লিনে। আর রক্তটা তৈরি হয় হচ্ছে বোন ম্যারো, ঠিক আছে। বোন ম্যারো মানে কি বলতো? কখনো চিকেন খেতে গিয়ে চিকেনের হাড়টাকে কখনো দাঁত দিয়ে ভেঙেছো? দেখবে ওর ভিতরে একটা খয়েরি কালারের একটা জুস মতো থাকে, থাকে না? চিকেনের এই যে হাড়টা তুমি করছো, এই হাড়টা ভাঙলে এর মধ্যে খয়েরি কালারের একটা জুস মতো থাকে না? এইটাকে বলা হয় বোন ম্যারো, বুঝলে? এই বোন ম্যারোর মধ্যে রক্ত তৈরি হয়। তাহলে রক্ত সম্পর্কে এই বেসিক ডিটেলসগুলো আমরা যদি রাখি তাহলে আমাদেরকে হবে। মিনিটে এই যে 5 লিটার বা 5.5 লিটার রক্ত 72 বার যে পাম্প করছে, এই পাম্প করার সময় মানে একটা মানে তাপ তৈরি হয়, তাই না ম্যাম? তো এই তাপটা কত বলতে পারবে? তুমি হাতে হাতে ঘষবে, দেখবে দুটো হাত গরম হতে লাগবে, তাই না? তো এই যে রক্তগুলো এই যে 120-তে যাচ্ছে, 80-তে ফিরে আসছে, এটা তো ঘর্ষণ লাগছে না? তো ঘর্ষণের ফলে তো তাপ উৎপন্ন হবে। সেই তাপটা কত বলো তো দেখি? এটা কিন্তু কমন সেন্সের প্রশ্ন, বলো, পরীক্ষার ঘুরিয়ে দিতে পারে। যদি বলে রক্ত 120/80-তে যদি যাওয়া আসা করে, তার স্বাভাবিক উষ্ণতা দেহে কত বজায় থাকে বলো? তো এইটা বলতে পারছো না? এটা নর্মাল আমাদের শরীরের তাপমাত্রা কত থাকে? 37 ডিগ্রি সেলসিয়াস বা 98.6 ডিগ্রি ফারেনহাইট, নর্মাল যেটা উষ্ণতা। এর থেকে বেড়ে গেলে আমরা কি বলি? জ্বর হয়েছে, তাই বলি না? হ্যালো, হ্যাঁ। তো এই রক্ত যদি মিনিটে 72 বার স্পন্দন করে, তাহলে আমাদের যে শরীরে তাপমাত্রাটা বজায় থাকে সেটা হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস বা 98.6 ডিগ্রি ফারেনহাইট। যখন কোনো ব্যক্তি মারা যায়, দেখবে তার গায়ে হাত দিয়ে দেখবে ঠান্ডা হয়ে যায়। কেন? কারণ রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, ওই উষ্ণটা তৈরি হয় না।
আশা করি বুঝতে পেরেছো। এই যে ধারণাটা, রক্ত সংবহন তন্ত্রের এই যে ধারণাটা কে দিয়েছিল বলতে পারবে? উইলিয়াম হার্ভে। ঠিক আছে, উইলিয়াম হার্ভে। এই উইলিয়াম হার্ভে কি দিয়েছিল বলো দেখি? রক্ত সংবহন তন্ত্রের ধারণা। তাহলে রক্ত নিয়ে কিন্তু আমরা অনেকটা আলোচনা করলাম। এবার আমরা নেক্সট টপিকে যাব। আচ্ছা, তার মধ্যে আমি রক্ত যখন হয়েছিল একটা প্রশ্ন করে নিই, তোমরাও অ্যান্সার দাও। রক্তে কি থাকে যার জন্য রক্ত আমাদের শরীরে জমাট বাঁধে না, এটা গুলিয়ে আসে? হ্যাঁ, বলো, চট করে কমেন্ট করে দাও তো। হিরোমিন হেপারিন হ্যাঁ, হেপারিন, গুড। আর যদি বলে ব্লাড ব্যাংকে কি থাকে যার জন্য রক্ত জমাট বাঁধে না? ব্লাড ব্যাংকটা থাকলে কি অ্যান্সার দিয়ে আসবে? সোডিয়াম সাইট্রেট গুড, সোডিয়াম সাইট্রেট। ঠিক আছে। আচ্ছা, উইলিয়াম হার্ভেটা যেমন রক্ত সংবহন আর রক্তের গ্রুপ যদি আসে তাহলে কোন অ্যান্সারটা লিখবে? যে রক্তের গ্রুপকে আবিষ্কার করেছিল? ল্যান্ডস্টাইনার গুড, ল্যান্ডস্টাইনার। আচ্ছা, তোমরা এ বি এ ও এগুলো সবকটাই জানো, এ নিয়ে আর আমি সময় নষ্ট করব না। আরএইচ ফ্যাক্টর বলে একটা জিনিস আছে, যদি আরএইচ ফ্যাক্টর হয় তা সেই অনুযায়ী রক্তের গ্রুপ কটা হবে বলো? সেই অনুযায়ী রক্তের গ্রুপ টোটাল কটা হবে? এমনিতে তো 4টে, কিন্তু আরএইচ যদি কথাটা থাকে একটু ঘুরিয়ে, যে আরএইচ ফ্যাক্টর সহ যদি বলা হয় তাহলে রক্তের গ্রুপ কটা মোট? এটা এই অ্যান্সারটা দাও। ম্যাম 6টা না, পজিটিভ 6টা নয়। আর ম্যাম 5টা। না, তোমরা নিজেরাই পারবে। আচ্ছা, RH নেগেটিভ RH পজিটিভ। দুটো ভালো করে বলো। রক্তের আমি তোমাদের একটু ধরিয়ে দিচ্ছি। ধরো কারো রক্ত পরীক্ষা এলে করলে, এবার তোমাদের রক্তের গ্রুপে কিরকম আসে? শুধু এ আসে না, শুধু বি আসে না, নয় পজিটিভ নয় নেগেটিভ আছে, তাই তো? হ্যাঁ, তাহলে 4টের যদি দুটো দুটো করে হয় তাহলে টোটাল কটা হলো? 8টা 8টা। ওইটাই হবে অ্যান্সার, এটা গুলিয়ে আসবে না। আচ্ছা, আমি এখান থেকে কিছু এই কোষ থেকে বলেছে, হ্যাঁ, কোষ বিভাজন বা আচ্ছা, সেল আচ্ছা, ডিভিশন। আচ্ছা। সেল ডিভিশন থেকে ইম্পর্টেন্ট কিছু জিনিস বলে দেন। আচ্ছা, সেল ডিভিশন থেকে সব থেকে আবার বেশি আসে হচ্ছে মিওসিসে যেটা আসে সেটা হচ্ছে ক্রসিং ওভার কোথায় হয়। অনেকবার করে তোমাদের বলে দিয়েছি যে মিওসিস হয়, আর যদি ঘুরিয়ে কোশ্চেন হয় তাহলে মিওসিসের প্যাকাইটিন উপদশায় হয়। মিওসিসের প্যাকাইটিন উপদশায় হয়। আচ্ছা, এবার আবার একটু আমরা এই গুগল মিটে ফিরে আসি। ঠিক আছে, সবাই দেখি তোমরা স্ক্রিনে আসো, দেখি ক্যামেরাটা অন করো। আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, বৈশিষ্ট্যগুলো বলুন কি বলছে। আচ্ছা, একজন দিয়েছে ম্যাম ক্রোমোজোম, ডিএনএ আরএনএ। আচ্ছা, ডিএনএ আরএনএ থেকে যেটা আসবে ওই ইউরাসিল কোনটায় থাকে কোনটায় থাকে না, ওই একটা দেয়। আরএনএ তে থাকে না, ডি থাকে, বা আরএনএ তে ইউরাসিলটা কিসের পরিবর্তে বসে ওই আসতে পারে। এটা আমি ছোট করে বললাম। বা ডিএনএ এর এই যে স্ট্রাকচারটা, ওয়াটসন এন্ড ক্রিকেট, সেই ভদ্রলোকের নাম আসতে পারে। আর হয় হচ্ছে মিওসিস আর মাইটোসিস দিয়ে একজন বলেছে প্রোফেজ দশা। আচ্ছা, প্রোফেজ বলতে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আমি ছোট্ট করে তোমাদের বলে দিই, ওই দশাগুলো জানতে চেয়েছো। সেটা হচ্ছে প্রথমে যেটা আছে নিউক্লিওলাস, নিউক্লিও জালিকা, এগুলো কমতে থাকে। ঠিক আছে, প্রোফেজ। যারা ক্লাসটা দেখছো তারা ক্লাসটা জয়েন থাকো, বুঝলে, মানে নইলে বুঝতে পারবে না। ডিসকাশনগুলো শোনো। মেটাফেজে গিয়ে সম্পূর্ণরূপে নিউক্লিওলাস এবং নিউক্লিও জালিকার অবলুপ্তি হয়। অ্যানাফেজ, যেখানে গিয়ে অ্যানাফেজের চলন হয়, অর্থাৎ দুটো নিউক্লিয়াস মাঝখান থেকে ভেঙে গিয়ে দুদিকে চলে গেল। এবং লাস্ট হচ্ছে টেলোফেজ, গিয়ে নতুন নতুন নিউক্লিয়াস গঠন করো এবং নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দার পুনরায় আবির্ভাব ঘটলো। কোয়েশ্চেনটা আসে যে নিউক্লিওলাস আর নিউক্লিওলাস জালিকা কোথায় সম্পূর্ণ অবলুপ্ত হয় বা কোথায় আবার ফিরে আসে। অ্যানাফিজিওর চলন কোথায় দেখা যায়, বেমতন্তু কখন গঠিত হয়। উত্তরটা একবার বলে দাও। আচ্ছা, এখান থেকে আমি যে জিনিসটা বলবো যে তোমরা মুখে মুখে উত্তর দাও। হ্যাঁ, ম্যাক্সিমাম যাদের ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ আসছে না তারা মাইক অন করে রাখো। ঠিক আছে, করে রেখে দেখবো কে আগে উত্তর দিতে পারে। ঠিক আছে, বলো, রেডি সবাই? বলো, ক্ষুদ্রতম কোষ, যার যেটা জানা থাকবে না লিখে রাখবে। ক্ষুদ্রতম কোষ ঋতুজা, যার এম আলম, যার ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ আসছে তোমরা কাইন্ডলি মিউট করে রাখো, অন্যদের অসুবিধা হবে।
তাহলে ক্ষুদ্রতম কোষ হচ্ছে মাইক্রোপ্লাজমা লেড-লাইক, ঠিক আছে। আচ্ছা, বৃহত্তম কোষ কোনটা বলতে পারবে? পাখি ডিম। উড পাখি ডিম, ভেরি গুড। দেখি, আচ্ছা ঋতুজা দিয়েছে, সবাইকে উত্তর দিতে হবে। আমি চাইছি খুব ক্লাসটা যেন খুব এফেক্টিভ হয়, সবাই যেন পার্টিসিপেট করে। বৃহত্তম প্রাণী কোষ যদি বলা হয় কি বলবে? ডিম্বাশয়। না, উড পাখির ডিম। স্নায়ুকোষ। ও, বৃহত্তম প্রাণী কোষ। ডিম্বাশয়। আচ্ছা বলো, মানবদেহের ক্ষুদ্রতম কোষ? ক্ষুদ্রতম কোষ শুক্রাণু। না, মস্তিষ্কের সেরিব্রামের গ্র্যানিউল কোষ। আচ্ছা, মস্তিষ্কের মানবদের বৃহত্তম কোষ যদি বলা হয়, এবার একটা যেটা বলেছিলে সেইটা হতে পারে, বলো দেখি, আমি ক্লু দিলাম। মানবদের বৃহত্তম কোষ? ডিম্বাণু। ওভাম, একদম। ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া? রাইনোব্যাকটেরিয়া। ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া সবাই লিখে নাও, ডায়ালিস্টার নিউমোসিনটেস। ডায়ালিস্টার নিউমোসিনটেস। আচ্ছা, ক্ষুদ্রতম ভাইরাস? রাইনো ভাইরাস। ক্ষুদ্রতম ভাইরাস পরসিন সার্কোভাইরাস, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে অনেকটা জিনিস হলো। আচ্ছা, সালোক সংশ্লেষের প্রধান অঙ্গাণু? ক্লোরোপ্লাস্ট। ভেরি গুড। সালোক সংশ্লেষের সক্ষম জীব? ক্রাইসামিবাইগ্লিনা। ভেরি গুড। সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ? ছত্রাক জাতীয় করিস। স্বর্ণলতা, ঠিক আছে, সমস্ত ছত্রাক আর স্বর্ণলতা। আচ্ছা, এখান থেকে বলি মনপ্রপা হবে না? মনপ্রপাটা ওটা তো ছত্রাক। না না, হবে না, হবে না। আচ্ছা। আচ্ছা, পরে যাই, প্রধান শ্বসন বস্তু? গ্লুকোজ। গ্লুকোজ। শ্বসন প্রধানত কয় প্রকার? 3 প্রকার। কি কি? সবাত, অবাত আর সবার বাবা তাতে কি বললে? সন্ধান। সন্ধান হবে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, সবাত শ্বসনের দুটো পর্যায় বলো। সবাত শ্বসনের দুটো, একটা হচ্ছে গ্লাইকোলাইসিস আর একটা হচ্ছে ক্রেবস চক্র। আচ্ছা, ঋতুজা তার মানে প্রিপারেশন ভালোই আছে। ঋতুজা, ঋতুজা তুমি আমাদের কোনো ব্যাচে যুক্ত আছো? না স্যার, এমনি ভিডিও ফলো করতাম। আচ্ছা, ভিডিওগুলো এফেক্টিভ লাগে, ভালো লাগে? হ্যাঁ। আচ্ছা রকি ছাড় হাতে লেগে বলো, আপনি জিজ্ঞাসা করছেন, আমি কি আর খারাপ বলবো? আচ্ছা, বলো, বায়ুতে কোন অক্সিজেনের মানে কোন গ্যাসের পরিমাণ সব থেকে বেশি থাকে? নাইট্রোজেন। সেকেন্ড পজিশনে কে থাকে? অক্সিজেন। নাইট্রোজেন কত? নাইট্রোজেন কত? অক্সিজেন কত? 77 নাইট্রোজেন। আচ্ছা দেখো, যারা যারা খাতায় লিখছো, খাতায় লিখতে থাকো, ঠিক আছে। আচ্ছা, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড লার্নার, আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে স্যার অবশ্যই একটা কোশ্চেন আছে। ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করে দেবে, ওকে?